হ্যালো ভিউয়ার্স, আমি দেবাশিস ইতিহাস চর্চার ক্লাসে তোমাদের স্বাগত জানাই। এসএলএসটি ইতিহাস প্রস্তুতি পর্বের যে এমসিকিউ সিরিজ আমি শুরু করেছিলাম, আজ তার পার্ট 5। তো আলোচনা শুরুতেই চলো প্রথম সিলেবাসটা দেখে নিই। গত দিনের আলোচনাতে আমরা বুদ্ধিজম এবং জৈনিজম এই টপিকটার ওপর এমসিকিউ করেছিলাম। আজ ঠিক তার পরের অংশ, দ্য রাইজ অ্যান্ড ফল অব দ্য মৌর্য এম্পায়ার অশোকাস ধম্মা, মানে মৌর্য সাম্রাজ্যের উত্থান এবং পতন এবং একই সঙ্গে অশোকের ধম্ম। সিলেবাসে এই যে অংশটা দেওয়া আছে তার ওপর আজকে আমরা এমসিকিউ করব। তো সরাসরি এমসিকিউতে যাওয়ার আগে যেটা আমাদের জানা উচিত যে এই অংশের ওপর পার্টিকুলারলি আমরা কোন কোন পয়েন্টগুলোকে জোর দিয়ে পড়তে পারি। প্রথমে হচ্ছে সোর্সেস, লিটারেরি অ্যান্ড আর্কিওলজিক্যাল, মানে সাহিত্যিক এবং প্রত্নতাত্ত্বিক উপাদান যা মৌর্য সাম্রাজ্যের ইতিহাস রচনায় বিশেষভাবে গুরুত্ব বহন করেছিল তা সম্পর্কে জানতে হবে। যেমন লিটারেরি সোর্সের মধ্যেই কৌটিল্যের অর্থশাস্ত্র এবং মেগাস্থিনিসের ইন্ডিকা আমাদের জোর দিয়ে পড়তে হবে। এরপর দেখো পলিটিক্যাল হিস্ট্রি, মানে রাজনৈতিক ইতিহাস। এই রাজনৈতিক ইতিহাসে চন্দ্রগুপ্ত মৌর্যের কথা, বিন্দুসারের কথা এবং অশোক সম্পর্কে আমাদের জানতে হবে। এছাড়াও অশোক এবং তার ধম্ম সম্পর্কে আমাদের আলাদাভাবে পড়তে হবে। অশোকের যে শিলালেখ বা স্তম্ভ ও গুহালেখ সেগুলো সম্পর্কে আমাদের ডিটেলে জানার চেষ্টা করতে হবে। কজেস ফর দ্য ডিক্লাইন অব দ্য মৌরিয়াস, মানে মৌর্য সাম্রাজ্যের যে পতনের কারণ, সেই কারণগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। নেচার অ্যান্ড স্ট্রাকচার অব মৌরিয়ান এম্পায়ার, মৌর্য সাম্রাজ্যের প্রকৃতি এবং গঠন সম্পর্কে আমাদের জানতে হবে। সোসাইটি অ্যান্ড কালচার অব মৌরিয়ান এম্পায়ার, মৌর্য সাম্রাজ্যের সময়কালের সমাজ এবং সংস্কৃতি সম্পর্কেও আমাদের জানার চেষ্টা করতে হবে। তাহলে মোটামুটি এই পয়েন্টগুলো আমরা যদি ভালো করে কভার করি তাহলে আশা করি এমসিকিউ নিয়ে আমাদের খুব একটা সমস্যায় পড়তে হবে না। তাহলে এবার চলো এমসিকিউ সেশনটা শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, কৌটিল্যের আসল নাম কি? প্রশ্নটি এসএলএসটি 2016 11-12 এসছিল। তাহলে অপশানগুলো দেখো, চরক, বিষ্ণুগুপ্ত, পতঞ্জলি, বৃহদ্রথ। তো এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি, বিষ্ণুগুপ্ত। এই কৌটিল্য ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী এবং অর্থশাস্ত্রের রচয়িতা। এই অর্থশাস্ত্র ছিল মৌর্য যুগের ইতিহাস রচনার একটি গুরুত্বপূর্ণ উপাদান। আমি ইতিমধ্যেই এটার উল্লেখ করেছি। তাকে ভারতের মেকিয়াভেলিও বলা হয়ে থাকে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, অর্থশাস্ত্রে রাষ্ট্র পরিচালনায় কটি অঙ্গের কথা বলা হয়েছে? এই প্রশ্নটিও এসএলএসটি 2016 11-12 রাখা হয়েছিল। তাহলে অপশানগুলো দেখো, 5টি, 7টি, 10টি, 12টি। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, 7টি। তো এই যে 7টি অঙ্গ, যাকে সপ্তাঙ্গ তত্ত্ব বলা হয়, কি ছিল সে 7টি অঙ্গ? স্বামী, অমাত্য, জনপদ, পুর, কোষ, দণ্ড, মিত্র। এছাড়াও আমরা অর্থশাস্ত্র সম্পর্কে আরও কিছু ইনফরমেশন দেখে নিই। যেমন অর্থশাস্ত্রের অর্থ হচ্ছে অর্থপূর্ণ শাস্ত্র। এই গ্রন্থটির মূল যে বিষয়বস্তু তা হচ্ছে রাষ্ট্রনীতি। মহীশূরের পণ্ডিত ডক্টর শ্যাম শাস্ত্রী 1905 খ্রিস্টাব্দে সংস্কৃত ভাষায় লেখা অর্থশাস্ত্র গ্রন্থটি আবিষ্কার করেন। নেক্সট কোশ্চেন দেখো, করের বিনিময়ে দৈহিক শ্রম বা বৃষ্টি কাদের ওপর চাপানো হতো? এই প্রশ্নটিও এসএলএসটি 2016 11-12 এসছিল। প্রশ্নটিকে ভালো করে বোঝার চেষ্টা করো যে দৈহিক শ্রম করতে হবে কিসের বিনিময়ে? করের বিনিময়ে, মানে কর দেওয়ার পরিবর্তে সেই জায়গায় লেবার দিতে হবে, যাকে মৌর্য যুগে বলা হচ্ছে বৃষ্টি। এই করটি কাদের ওপর চাপানো হতো? অপশানগুলো দেখো, কারিগর শ্রেণী, শূদ্র ও বৈশ্য কৃষক, সমস্ত গ্রামীণ জনতা, দাস সম্প্রদায়। তো এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি, শূদ্র ও বৈশ্য কৃষক। অর্থশাস্ত্রে এই করের উল্লেখ আছে। এটি ছিল এক প্রকার বাধ্যতামূলক শ্রমদান, ইংরেজিতে যাকে বলা হচ্ছে ফোর্সড লেবার। নেক্সট কোশ্চেন দেখো, মেগাস্থিনিসের ইন্ডিকা গ্রন্থটি কালের গ্রাসে এখন বিলুপ্ত হয়েছে,
মানে গ্রন্থটি এখন কিন্তু আর পাওয়া যায় না, কিন্তু এই গ্রন্থের বহু উদ্ধৃতি এদের মধ্যে কোন গ্রিক ও রোমান লেখকদের লেখায় পাওয়া যায়? লেখকদের নামগুলো দেখো, এরিয়ান, প্লিনি, ডায়োডোরাস, স্ট্র্যাবো। তাহলে অপশানগুলো দেখো, এখানে বলা হচ্ছে যে 1 এবং 2 মানে এরিয়ান এবং প্লিনির লেখাতে পাওয়া যায়, 1, 2, 3, 4 মানে সবার লেখাতেই পাওয়া যায়, 1, 2, 3 মানে প্রথম 3 জনের লেখাতে পাওয়া যাচ্ছে, আর 1 এবং 4 মানে প্রথম এবং শেষ জনের লেখাতে ইন্ডিকার রেফারেন্স পাওয়া যাচ্ছে। তো সঠিক উত্তর হচ্ছে অপশান বি। তার মানে এই যে 4 জনের উল্লেখ এখানে আমরা দেখতে পাচ্ছি, অ্যারিয়ান, প্লিনি, ডায়োডোরাস এবং স্ট্র্যাবো, 4 জনের লেখাতেই পরবর্তীকালে এই মেগাস্থেনিসের ইন্ডিকার রেফারেন্স পাওয়া গেছে। তো এখানে আরেকটু দেখে নাও, এখানে দেখো গ্রিক ঐতিহাসিক এবং রোমান ঐতিহাসিকদের নাম আছে। গ্রিক ঐতিহাসিকদের মধ্যে আছেন ডায়োডোরাস, স্ট্র্যাবো, এরিয়ান, প্লুটার্ক। আর রোমান ঐতিহাসিকদের মধ্যে প্লিনি এবং জাস্টিন। এই প্রত্যেকের লেখাতেই কিন্তু মেগাস্থেনিসের ইন্ডিকার রেফারেন্স আছে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, মৌর্য যুগের ইতিহাস সম্পর্কে জানার ক্ষেত্রে নিম্নলিখিত কোনটি সর্বাপেক্ষা কম গুরুত্বপূর্ণ? তাহলে অপশানগুলো দেখো, মুদ্রা, সাহিত্যিক উপাদান, লিপি বা লেখ, বৈদেশিক বিবরণী। সাহিত্যিক উপাদানের গুরুত্ব যথেষ্টই ছিল, কারণ শুরুতেই আমি বলেছিলাম যে কৌটিল্যের অর্থশাস্ত্র এবং মেগাস্থেনিসের ইন্ডিকা, এই দুটো উপাদান থেকে মৌর্য যুগ সম্পর্কে আমরা অনেক কিছুই জানতে পারি। সম্রাট অশোকের লেখর কথা অলরেডি বলা হয়েছে। সম্রাট অশোকের ইনস্ক্রিপশনগুলো যদি পাওয়া না যেত, তাহলে মৌর্য যুগ সম্পর্কে আমাদের অনেক কিছুই অজানা থেকে যেত। বৈদেশিক বিবরণী প্রসঙ্গে এইমাত্রই আমরা যে লাস্ট কোশ্চেনটা দেখলাম, সেখানে দেখলাম কি যে অনেক গ্রিক এবং রোমান ঐতিহাসিকদের যে বিবরণী, সেখানে কিন্তু মৌর্য যুগ সম্পর্কে আমরা জানছি। তারা ইন্ডিকার রেফারেন্স নিয়ে মৌর্য যুগের প্রসঙ্গ তাদের লেখাতে তুলে ধরেছিলেন। মৌর্য যুগের কিছু মুদ্রাও কিন্তু পাওয়া গেছে, কিন্তু বাকি 3টে উপাদানের তুলনায় মৌর্য যুগের ইতিহাস রচনায় মুদ্রা তেমন গুরুত্ব বহন করতে পারেনি। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, মুদ্রা। নেক্সট কোশ্চেন দেখো, নন্দ বংশের উচ্ছেদ সাধন করেন কে? বিম্বিসার, চন্দ্রগুপ্ত মৌর্য, অজাতশত্রু, পুষ্যমিত্র শুঙ্গ। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, চন্দ্রগুপ্ত মৌর্য। কবে? আনুমানিক 324 খ্রিস্টপূর্বাব্দে। ওকে, নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন সংস্কৃত নাটকে কৌটিল্য এবং চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে নন্দবংশের পতন স্পষ্টভাবে বর্ণিত হয়েছে? তাহলে অপশানগুলো দেখো, মৃচ্ছকটিকম, দেবী চন্দ্রগুপ্তম, মত্তবিলাস, মুদ্রা রাক্ষস। তাহলে এর মধ্যে কোন নাটকটিতে কৌটিল্য এবং চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে নন্দবংশের পতন স্পষ্টভাবে বর্ণিত হয়েছে? তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, মুদ্রা রাক্ষস। এই মুদ্রা রাক্ষস কার রচনা? বিশাখ দত্তের রচনা। নেক্সট কোশ্চেন দেখো, পুষ্যগুপ্ত কার আমলে সৌরাষ্ট্র প্রদেশের শাসনকর্তা ছিলেন? অপশানগুলো দেখো, মহাপদ্মনন্দ, অশোক, চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, চন্দ্রগুপ্ত মৌর্য। তাহলে এখানে একটু দেখে নিই যে সৌরাষ্ট্র প্রদেশ আসলে মানচিত্রে ঠিক কোন জায়গায়। খেয়াল করে দেখো, এটি হচ্ছে মৌর্য যুগের ভারতবর্ষের মানচিত্র, এবং এই যে তোমরা দেখতে পাচ্ছ পশ্চিমে যে গুজরাট অঞ্চল, গুজরাটের এই যে কাথিয়াবার, এই অঞ্চলটাই ছিল সৌরাষ্ট্র অঞ্চল। ঠিক আছে, তো এই সৌরাষ্ট্র প্রদেশের শাসনকর্তা চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ছিলেন পুষ্যগুপ্ত। নেক্সট কোশ্চেন, সুদর্শন হ্রদ খনন সংক্রান্ত তথ্য কোন লিপিতে পাওয়া যায়? অপশানগুলো দেখো, হাতিগুম্ফা লিপি, নানাঘাট লিপি, জুনাগড় লিপি, এরান লিপি। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, জুনাগড় লিপি। শক রাজা রুদ্রদামনের জুনাগড় লিপি থেকে জানা যায় যে পুষ্যগুপ্ত, যার নাম আমরা ঠিক আগের কোশ্চেনটাতেই জানলাম, নামক চন্দ্রগুপ্তের এক কর্মচারী সৌরাষ্ট্র বা গুজরাটে জলসেচের জন্য
সুদর্শন হ্রদ নামক একটি বিশাল জলাধার নির্মাণ করেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোন লেখ থেকে মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত ও অশোক উভয়েরই উল্লেখ পাওয়া যায়? অপশানগুলো দেখো, শাহবাজ গঢ়ি লেখো, মাস্কি লেখো, রুদ্রদামনের জুনাগড় লেখো, স্কন্দগুপ্তের জুনাগড় লেখো। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, রুদ্রদামনের জুনাগড় লেখো। অলরেডি লাস্ট কোশ্চেনে আমরা এর রেফারেন্স পেয়েছি এবং সেই সূত্র ধরেই আমরা আরেকটু দেখে নিই যে রুদ্রদামনের জুনাগড় লেখতে আরও কি বলা ছিল যে সম্রাট অশোকের রাজত্বকালে স্থানীয় প্রশাসক তুষাস্পের নির্দেশনায় কয়েকটি খাল খনন করে ওই জলাধার থেকে পার্শ্ববর্তী এলাকার কৃষিক্ষেত্রে জল সরবরাহের ব্যবস্থা করা হয়। তাহলে এটা করা হয়েছিল সম্রাট অশোকের সময়, আর চন্দ্রগুপ্ত মৌর্যের সময় যেটা করা হয়েছিল সেটা তো আমরা এর আগের প্রশ্নে জানলাম। নেক্সট কোশ্চেন, সেলুকাস কন্যা হেলেনার সঙ্গে কোন ভারতীয় রাজার বিবাহ হয়? অপশানগুলো দেখো, বিম্বিসার, বিন্দুসার, অশোক, চন্দ্রগুপ্ত মৌর্য। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, চন্দ্রগুপ্ত মৌর্য। আনুমানিক 305 খ্রিস্টপূর্বাব্দে সিরিয়ার গ্রিক রাজা সেলুকাস ও চন্দ্রগুপ্ত মৌর্যের মধ্যে যুদ্ধ হয়েছিল। যুদ্ধের সন্ধির যে শর্ত, সেই শর্ত অনুসারে সেলুকাস কাবুল, কান্দাহার, হিরাট এবং বেলুচিস্তানের মাকরান প্রদেশ চন্দ্রগুপ্তকে অর্পণ করেন। এই জায়গাটা তোমরা একটু খেয়াল রেখো, অনেক সময় সেলুকাস কোন কোন প্রদেশ চন্দ্রগুপ্তকে অর্পণ করেছিলেন এটাও এমসিকিউতে রাখা হয়। তো অনেক ঐতিহাসিক বলেন যে এই যুদ্ধের পর চন্দ্রগুপ্তের সঙ্গে সেলুকাস সুসম্পর্ক তৈরি করার জন্য তার কন্যা হেলেনার বিবাহ দিয়েছিলেন। আবার অনেক ঐতিহাসিক এই ঘটনাকে সত্য বলে মানেন না। ঠিক আছে, তো দুরকমই মত আছে। কেউ কেউ বলছেন যে এটা ঘটেছিল, আবার অনেক ঐতিহাসিক বলেন যে না, এরকম কিছু ঘটেনি। তো যেটা ঘটেছিল যে সেলুকাস চন্দ্রগুপ্তের রাজসভায় দূত হিসাবে মেগাস্থিনিসকে এই সময় পাঠিয়েছিলেন। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, পশ্চিমে চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্য কতদূর পর্যন্ত বিস্তৃত ছিল? তাহলে অপশানগুলো দেখো, শতদ্রু নদী, পাঞ্জাব, বিতস্তা, হিন্দুকুশ। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, হিন্দুকুশ। আমরা ম্যাপে একবার লোকেশনটা একটু দেখে নিই। তো এই হচ্ছে পশ্চিম দিক মৌর্য সাম্রাজ্যের, এবং এই রকম জায়গা দিয়ে হিন্দুকুশ পর্বত বিস্তৃত। তোমরা খেয়াল করে দেখো যে চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্য সীমা এই হিন্দুকুশ পর্বত পর্যন্ত বিস্তৃত ছিল। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন জৈন গ্রন্থ থেকে জানা যায় যে চন্দ্রগুপ্ত মৌর্য জীবনের শেষ পর্যায়ে এসে জৈন ধর্ম গ্রহণ করেছিলেন? অপশানগুলো দেখো, রত্নমালিকা, কল্পসূত্র, রাজাবলী কথা, অনুযোগ ধারা। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, রাজাবলী কথা। নেক্সট কোশ্চেন দেখো, চন্দ্রগুপ্ত মৌর্য জীবনের শেষ ভাগ কোথায় কাটিয়েছিলেন? অপশানগুলো দেখো, পাটলিপুত্র, শ্রবণবেলগোলা, বারাণসী, রাজগৃহ। তো এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি, শ্রবণবেলগোলা। জৈন সন্ন্যাসী ভদ্রবাহুর সাথে তিনি কর্ণাটকের শ্রবণবেলগোলাতে চলে যান। কথিত আছে চন্দ্রগুপ্ত সেখানে জৈন রীতি অনুসারে অনশনে প্রাণ ত্যাগ করেন। নেক্সট কোশ্চেন দেখো, নিম্নলিখিত রাজাদের মধ্যে কার সম্পর্কে বলা হয় যে তিনি পূর্ব সমুদ্র থেকে পশ্চিম সমুদ্র পর্যন্ত তার রাজ্য বিস্তার করেন? পূর্ব সমুদ্র মানে হচ্ছে বঙ্গোপসাগর এবং পশ্চিম সমুদ্র মানে হচ্ছে আরব সাগর, মানে বঙ্গোপসাগর থেকে আরব সাগর পর্যন্ত তার রাজ্য বিস্তার করেন। এদের মধ্যে কে? অশোক, চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার, অজাতশত্রু। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, বিন্দুসার। এই উক্তিটা কে করেছিলেন? তিব্বতী ঐতিহাসিক লামা তারানাথ বিন্দুসার সম্পর্কে একথা বলেছিলেন। নেক্সট কোশ্চেন, অমিত্রঘাত নামে পরিচিত ছিলেন কে? বিন্দুসার, বিম্বিসার, অশোক, কালাশোক। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, বিন্দুসার। তো এই অমিত্রঘাত শব্দের অর্থ হচ্ছে শত্রু নিধনকারী, ইংরেজিতে যাকে বলা হয় ডেস্ট্রয়ার
বা স্লেয়ার অফ এনিমিজ। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, মৌর্য রাজসভায় আগত নিম্নলিখিত কোন ব্যক্তি গ্রিক দূত ছিলেন না? তাহলে অপশানগুলো দেখো, মেগাস্থিনিস, ডায়োডোরাস, ডেইমেকস, ডায়োনিসাস। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, ডায়োডোরাস। এখানে আরেকটু দেখে নাও, চন্দ্রগুপ্ত মৌর্যের সময় গ্রিক দূত হিসেবে কে এসেছিলেন? মেগাস্থিনিস, এবং তিনি ছিলেন সিরিয়ার যে গ্রিক শাসক সেলুকাস তার দূত। ঠিক আছে। আর বিন্দুসারের সময় দুজন এসেছিলেন, এক হচ্ছে ডেইমেকস, তিনিও সিরিয়ার শাসক প্রথম অ্যান্টিওকাসের দূত ছিলেন। এই প্রথম অ্যান্টিওকাস ছিলেন সেলুকাসের ছেলে। আর একজন দূত হিসেবে এসেছিলেন, তিনি হচ্ছেন ডায়োনিসাস, তিনি মিশরের যে গ্রিক শাসক টলেমি ফিলাডেলফাস তার দূত ছিলেন। ঠিক আছে, তো এইটা তোমরা যদি মনে রাখো তাহলে অসুবিধা হওয়ার কথা না। নেক্সট কোশ্চেন দেখো, কোন ধর্মীয় সম্প্রদায়ের প্রতি বিন্দুসার অধিক আগ্রহ দেখিয়েছিলেন বলে মনে করা হয়? অপশানগুলো দেখো, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, আজীবিক ধর্ম, লোকায়ত ধর্ম। মানে এই যে চারটি ধর্মের কথা বলা হচ্ছে, এর মধ্যে কোন ধর্মের প্রতি বিন্দুসার একটু বেশি গুরুত্ব দিয়েছিলেন, বা বলা যেতে পারে উনি পৃষ্ঠপোষকতাও করেছিলেন। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, আজীবিক ধর্ম। নেক্সট কোশ্চেন দেখো, বিন্দুসারের রাজত্বকালে কোন প্রদেশে বিদ্রোহ হয়েছিল এবং অশোক সেই বিদ্রোহ দমন করেছিলেন? তাহলে অপশানগুলো দেখো, সৌরাষ্ট্র, তক্ষশিলা, দক্ষিণ ভারত, উজ্জয়িনী। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, তক্ষশিলা। মানচিত্রে আমরা একটু তক্ষশিলা দেখে নিই। তাহলে এই হচ্ছে মৌর্য যুগের মানচিত্র, এবং এই দেখো খেয়াল করে, এই হচ্ছে তক্ষশিলা। মৌর্য সাম্রাজ্যের উত্তরতম যে প্রদেশ, তার রাজধানী ছিল এই তক্ষশিলা। তো বিন্দুসারের সময় এখানে একবার বিদ্রোহ হয়েছিল এবং সেই বিদ্রোহ অশোক দমন করেছিলেন বলে জানা যায়। নেক্সট কোশ্চেন, বিন্দুসারের মৃত্যুর সময় অশোক কোন অঞ্চলের প্রশাসক হিসাবে নিযুক্ত ছিলেন? অপশানগুলো দেখো, তক্ষশিলা, উজ্জয়িনী, সৌরাষ্ট্র, তোষালি। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, উজ্জয়িনী। তো এটাও আমরা মানচিত্রে একবার দেখে নিই। এই হচ্ছে উজ্জয়িনী। অবন্তী যে প্রদেশ, তার রাজধানী ছিল উজ্জয়িনী। নেক্সট কোশ্চেন, সম্রাট অশোকের রাজ্যাভিষেক হয়েছিল কবে? অপশানগুলো দেখো, 273 খ্রিস্টপূর্বাব্দে, 269 খ্রিস্টপূর্বাব্দে, 265 খ্রিস্টপূর্বাব্দে, 260 খ্রিস্টপূর্বাব্দে। তো এখানে সঠিক উত্তর হচ্ছে 269 খ্রিস্টপূর্বাব্দে। 273 খ্রিস্টপূর্বাব্দে পিতা বিন্দুসারের মৃত্যুর পর অশোককে পরবর্তী 4 বছর উত্তরাধিকার সংক্রান্ত বিবাদ মেটাতে হয়েছিল। তার মানে বিন্দুসার মারা গিয়েছিলেন 273 খ্রিস্টপূর্বাব্দে, তখনই কিন্তু অশোক সিংহাসনকে মুক্ত অবস্থায় পাননি। তার পথের কাঁটা সরাতে সময় লেগে গিয়েছিল 4 বছর। বলা হয় যে তার ভাইদের সঙ্গে তার সংঘাত চলছিল সিংহাসন নিয়ে। ওকে, তো নেক্সট কোশ্চেন দেখো, উত্তরাধিকার সংক্রান্ত ভাতৃযুদ্ধে কোন মন্ত্রী অশোককে সাহায্য করেছিলেন? তাহলে অপশানগুলো দেখো, বিষ্ণুগুপ্ত, রাধাগুপ্ত, বসুগুপ্ত, উপগুপ্ত। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, রাধাগুপ্ত। নেক্সট কোশ্চেন দেখো, রাজতরঙ্গিনী অনুসারে অশোকের আরাধ্য দেবতা হল শিব, বিষ্ণু, বাসুদেব, বুদ্ধ। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, শিব। নেক্সট কোশ্চেন দেখো, অশোকের রাজ্যাভিষেকের কত বছর পরে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল? অপশানগুলো দেখো, প্রথম, পঞ্চম, অষ্টম, ত্রয়োদশ। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, অষ্টম। মতান্তরে নবম বর্ষ, অর্থাৎ 261 বা 260 খ্রিস্টপূর্বাব্দে। নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোনটি কলিঙ্গ যুদ্ধের আসল কারণ ছিল? অপশানগুলো দেখো, অশোক দাক্ষিণাত্যের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী জলপথ ও স্থলপথের দখল নিতে চেয়েছিলেন, বিন্দুসারের সময় থেকে কলিঙ্গ খুব শক্তিশালী হয়ে উঠেছিল এবং মৌর্য সাম্রাজ্যের ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছিল, কলিঙ্গের সামুদ্রিক সম্প্রদায় নাগারা জলদস্যু হয়ে উঠেছিল
ও বাণিজ্যে ব্যাঘাত ঘটাচ্ছিল। মৌর্য সাম্রাজ্যের মধ্যে কলিঙ্গ একটি গুরুত্বপূর্ণ ক্ষমতার কেন্দ্র ছিল। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, অশোক দাক্ষিণাত্যের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী জলপথ ও স্থলপথের দখল নিতে চেয়েছিলেন। মানচিত্রে একটু বিষয়টা দেখো, এই হচ্ছে বিরাট মৌর্য সাম্রাজ্য, ভালো করে খেয়াল করো। তো অশোকের সময় এই জায়গাটা ফ্রি ছিল, এই হচ্ছে কলিঙ্গের অবস্থান, ঠিক আছে। এই অংশ বাদ দিয়ে বাকি সমস্ত অংশই কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য তার সাম্রাজ্যভুক্ত করেছিলেন। তো ন্যাচারালি বোঝাই যাচ্ছে যে অশোক চাইবেন যে পাটলিপুত্র থেকে দক্ষিণে যাতায়াতের মাঝে এই সম্পূর্ণ অংশটাই তার সাম্রাজ্যভুক্ত থাক। এখানে একটি স্বাধীন রাজ্যের অস্তিত্ব কিন্তু তার সার্বভৌম ক্ষমতার প্রতি অন্তরায় ছিল। ফলে কি হচ্ছে, স্থলপথ এবং জলপথে খুব সহজেই পূর্ব থেকে দক্ষিণে অ্যাক্সেস করার সুবিধার জন্য উনি এই কলিঙ্গ রাজ্য দখল করেছিলেন। তাহলে নেক্সট কোশ্চেন দেখো, কোন শিলালিপিতে অশোক কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা ও যুদ্ধ পরিত্যাগের কথা বিবৃত করেছিলেন? খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। তাহলে অপশানগুলো দেখো, মাস্কি লিপি, ত্রয়োদশ শিলালিপি, একাদশ শিলালিপি, দশম শিলালিপি। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে ত্রয়োদশ শিলালিপি, অর্থাৎ মেজর রক এডিক্ট 13। নেক্সট কোশ্চেন, সম্রাট অশোক কোন বৌদ্ধ সন্ন্যাসী দ্বারা প্রভাবিত হয়েছিলেন? অপশানগুলো দেখো, অশ্বঘোষ, উপগুপ্ত, বসুমিত্র, নাগার্জুন। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, উপগুপ্ত। নেক্সট কোশ্চেন দেখো, দক্ষিণের কোন রাজ্যগুলি অশোকের সমসাময়িক ছিল? কেরলপুত্র, চোল, পল্লব, পাণ্ড, সত্যপুত্র। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি। এটা বোঝার জন্য আমরা চলো সরাসরি ম্যাপটা দেখে নিই। ম্যাপে খেয়াল করো, দক্ষিণের এই যে অংশটা এটা কিন্তু মৌর্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল না। তো এখানে আমরা কিছু স্বাধীন রাজ্যের অস্তিত্ব দেখতে পাচ্ছি। তার মধ্যে কি সত্যপুত্র, চোল, পাণ্ড আর কেরলপুত্রকে দেখা যাচ্ছে। ছিল না কারা? এই পল্লবরা। তাহলে অপশান অনুযায়ী 1, 2, 4 এবং 5 হচ্ছে সঠিক। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন উপাদানে উল্লিখিত হয়েছে যে অশোক শ্রীনগর তৈরি করেন, মানে কাশ্মীরের শ্রীনগর? অপশানগুলো দেখো, কলহনের রাজতরঙ্গিনী, দিব্যবদান, তারানাথের তিব্বতের ইতিহাস, মহাবংশ। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, কলহনের রাজতরঙ্গিনী। নেক্সট কোশ্চেন, অশোকের শিলালিপি প্রথম কে পাঠোদ্ধার করেন? অপশানগুলো দেখো, V.A. স্মিথ, রমিলা থাপার, জেমস প্রিন্সেপ, ম্যাক্স মুলার। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, জেমস প্রিন্সেপ। 1837 খ্রিস্টাব্দে জেমস প্রিন্সেপ অশোকের ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করছেন প্রথম। নেক্সট কোশ্চেন দেখো, অশোকের অনুশাসনগুলি যে যে হরফে পাওয়া গেছে? অপশানগুলো দেখো, খরষ্ঠী ও ব্রাহ্মী, খরষ্ঠী, ব্রাহ্মী ও গ্রিক, খরষ্ঠী, ব্রাহ্মী ও অ্যারামীয়, খরষ্ঠী, ব্রাহ্মী, গ্রিক ও অ্যারামীয়। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, খরষ্ঠী, ব্রাহ্মী, গ্রিক ও অ্যারামীয়। তাহলে এটা বোঝার জন্য চলো আমরা একটু ছকে ব্যাপারটা দেখে নিই। অশোকের যে অনুশাসন বা ইনস্ক্রিপশন বা লেখো, সেগুলো মূলত 3টে ভাষায় লেখা হয়েছিল। এক হচ্ছে প্রাকৃত ভাষা, গ্রিক ভাষা এবং অ্যারামীয় ভাষা। আর সেই অনুশাসন বা ইনস্ক্রিপশনে যে হরফ বা স্ক্রিপ্ট ব্যবহার করা হয়েছিল তা ছিল 4টে মূলত, ব্রাহ্মী, খরষ্ঠী, গ্রিক, অ্যারামীয়, স্থানভেদে। তো সবচেয়ে বেশি যেটা দেখা গিয়েছিল, দেখো আমি এখানে ভাষার ক্ষেত্রে প্রাকৃতকে রেট করেছি আর হরফের ক্ষেত্রে ব্রাহ্মীকে রেট করেছি। এর কারণ হচ্ছে যে অশোকের অধিকাংশ যে ইনস্ক্রিপশন বা লেখো তাতে প্রাকৃত ভাষা এবং ব্রাহ্মী হরফ ব্যবহার করা হয়েছিল, কারণ সেই সময়ে ভারতবর্ষের অধিকাংশ মানুষ প্রাকৃত ভাষায় তারা কথা বলতেন, ঠিক আছে। আর স্থানভেদে উনি কোথাও কোথাও গ্রিক অ্যারামীয় ভাষা বা গ্রিক অ্যারামীয় স্ক্রিপ্ট, আবার কোথাও কোথাও খরষ্ঠী স্ক্রিপ্ট ব্যবহার করেছেন প্রাকৃত ভাষার সাথে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, অশোকের আমলে
গ্রিক ও অ্যারামীয় ভাষার হরফযুক্ত লিপি পাওয়া গেছে। কোথায় পাওয়া গেছে? মানখেরাতে, পুষ্কলাবতীতে, শ্রীলঙ্কায়, কান্দাহারে। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, কান্দাহারে। মানচিত্রে একবার আমরা দেখে নিই। দেখো, এই হচ্ছে কান্দাহার, একদম সাম্রাজ্যের উত্তর পশ্চিম দিকে। তো এখানে উনি গ্রিক ও অ্যারামীয় ভাষা কেন ব্যবহার করছেন? কারণ এখানে গ্রিক ভাষাভাষী মানুষ বসবাস করতেন। তো তাদের বোঝার সুবিধার জন্য উনি ওনার ইনস্ক্রিপশনগুলো এই কান্দাহারে যে ইনস্ক্রিপশন উনি স্থাপন করেছিলেন তাতে গ্রিক ও অ্যারামীয় ভাষা এবং হরফ দুটোই ব্যবহার করা হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোন শিলালেখতে অশোকের ব্যক্তিগত নামের উল্লেখ পাওয়া যায়? অপশানগুলো দেখো, কালশি, মাস্কি, কলিঙ্গ, গিরনার। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, মাস্কি। তাহলে প্রথমে চলো দেখে নিই যে মাস্কিটা অ্যাকচুয়ালি কোথায়। খেয়াল করো, একদম দক্ষিণ ভারতে কর্ণাটক রাজ্যে এই হচ্ছে মাস্কি। তো এইখানে যে শিলালেখটি পাওয়া গেল সেখানে কিন্তু সম্রাট অশোকের নাম প্রথম খোদিত অবস্থায় পাওয়া যাচ্ছে। কি বলা হচ্ছে? কর্ণাটকের মাস্কিতে প্রথম গৌণ শিলালেখ মাইনর রক এডিক্ট 1, সেইখানে লেখা ছিল দেবানাং প্রিয় অশোক। আসলে এর আগে পর্যন্ত যত শিলালেখ ডিসকভার হয়েছিল বা আবিষ্কৃত হয়েছিল সব জায়গাতেই দেবানাং প্রিয় বা প্রিয়দর্শী এই রকম নাম পাওয়া গেছিল। তো গবেষকরা কনফিউজড হয়ে যাচ্ছিলেন যে আসলে অ্যাকচুয়ালি কার কথা বলা হচ্ছে, দেবানাং প্রিয় বা প্রিয়দর্শী। পরে মাস্কিতে যখন এই মাইনর রক এডিক্ট 1 পাওয়া যাচ্ছে প্রথম, এবং সেখানে দেখা যাচ্ছে দেবানাং প্রিয় অশোক এই কথাটা আছে, তখন গবেষকরা বুঝতে পারলেন যে এতদিন অন্যান্য যে শিলালেখ বা অন্যান্য যে ইনস্ক্রিপশনগুলো পাওয়া গেছে তার সমস্তগুলোই হচ্ছে সম্রাট অশোকের। তো 1915 সালে এটি আবিষ্কৃত হচ্ছে। নেক্সট কোশ্চেন দেখো, অশোক পশু হত্যা নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছেন পঞ্চম মুখ্য গিরিশাসনে, প্রথম মুখ্য গিরিশাসনে, ষষ্ঠ মুখ্য গিরিশাসনে, সপ্তম মুখ্য গিরিশাসনে। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, প্রথম মুখ্য গিরিশাসনে। চলো এটা আরেকটু ক্ল্যারিফাই করি। খেয়াল করে দেখো, অশোকের যে সমস্ত ইনস্ক্রিপশনগুলো পাওয়া গেছে সেগুলোকে আমরা কতগুলো ক্যাটাগরিতে ভাগ করতে পারি, এইটা একটু আমাদের মাথায় বসিয়ে নিলে এই বিষয়গুলো পড়তে একটু সুবিধা হয়। অশোকের যতগুলো রক এডিক্টস বা গিরিশাসন বা শিলালেখ বা শিলালিপি যেটাই তুমি বলো পাওয়া গেছে, তার মধ্যে মুখ্য বা মেজর রক এডিক্ট হচ্ছে 14টা। মাইনর রক এডিক্ট বা গৌণ গিরিশাসন বা গৌণ শিলালেখ যে নামেই থাকুক না কেন তা হচ্ছে সংখ্যায় 3টে। এছাড়া কলিঙ্গতে 2টো পৃথক গিরিশাসন বা এডিক্ট পাওয়া গেছে, যেগুলোকে বলা হচ্ছে পৃথক গিরিশাসন বা পৃথক কলিঙ্গ গিরিশাসন, সংখ্যা 2টো। এছাড়া বেশ কিছু পিলার পাওয়া গেছে, পিলারের গায়ে ওনার ইনস্ক্রিপশন আছে। সে পিলারের মধ্যে প্রধান বা মুখ্য স্তম্ভ যে লেখো তার সংখ্যা 7টা। এছাড়া গৌণ যে স্তম্ভ লেখো তার সংখ্যা হচ্ছে 6টা। আর গুহার গায়ে ওনার ইনস্ক্রিপশন পাওয়া গেছে, এই রকম ইনস্ক্রিপশনের সংখ্যা হচ্ছে 3টে। তো এখানে কি বলা হয়েছিল যে অশোক পশু হত্যা নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছিলেন কোন গিরিশাসনে? তো উত্তর অনুযায়ী আমরা বুঝতেই পাচ্ছি ওনার যে 14টা মেজর রক এডিক্ট তার মধ্যে প্রথম যে রক এডিক্ট, প্রথম মুখ্য গিরিশাসন, সেখানে উনি বলেছিলেন যে পশু হত্যা নিষিদ্ধ করা হচ্ছে। ঠিক আছে, তো এইটা তোমরা একটু মাথায় রাখো, কারণ পরবর্তী বেশ কিছু উত্তরে আমরা আরও কিছু এরকম রক এডিক্টের বা পিলার এডিক্টের উল্লেখ করব। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, অশোকের কোন শিলালেখতে বলা হয়েছিল সব প্রজারাই আমার সন্তান? খুব ইম্পর্টেন্ট। তো অপশানগুলো দেখো, প্রথম পৃথক শিলালেখ, দ্বিতীয় পৃথক শিলালেখ, পঞ্চম প্রধান শিলালেখ, ষষ্ঠ স্তম্ভলেখ। তাহলে সঠিক উত্তর হচ্ছে প্রথম পৃথক শিলালেখ। আমরা কি জেনেছি যে এই যে পৃথক শিলালেখ একে বলা হয় পৃথক কলিঙ্গ লেখ, কারণ অশোক কলিঙ্গতে সেপারেট 2টো রক এডিক্ট বসিয়েছিলেন। ঠিক আছে, তো সেগুলোকে
পৃথক শিলালেখও বলা হয়, আবার পৃথক কলিঙ্গ লেখও বলা হয়। তার মধ্যে প্রথম যেটা, সেটাতেই ওনার এই বিখ্যাত উক্তিটা আছে যে সব প্রজারাই আমার সন্তান। আর এই লেখটা কোথায় পাওয়া গেছে? এই শিলালেখটা উড়িষ্যার ধৌলিতে। নেক্সট কোশ্চেন, কোন অনুশাসনে অশোক মগধের প্রিয়দর্শী রাজা এই কথাগুলি ব্যবহার করেন? অপশানগুলো দেখো, কৌশাম্বীর গৌণ স্তম্ভলেখ, মাস্কিলেখ, ভাব্রুলেখ, সারনাথ স্তম্ভলেখ। তাহলে এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, ভাব্রুলেখ। এটি পাওয়া গেছে রাজস্থানের জয়পুর জেলার বৈরাটে। পরবর্তীতে এটিকে কলকাতার এশিয়াটিক সোসাইটির মিউজিয়ামে আনা হয়। এই লেখতে অশোক বুদ্ধ, ধম্ম ও সংঘের প্রতি তার গভীর শ্রদ্ধা ব্যক্ত করেন। তাহলে এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। অনেক সময় পরীক্ষাতে এই লাইনটা দিয়েও আসতে পারে যে অশোকের কোন অনুশাসনে বুদ্ধ, ধম্ম ও সংঘের প্রতি তার গভীর শ্রদ্ধা ব্যক্ত হয়েছে। তার উত্তরও হবে ভাব্রুলেখ। এছাড়া আমার যে প্রশ্ন ছিল যে মগধের প্রিয়দর্শী রাজা, মানে মগধ, এই কথাটা উনি উল্লেখ করছেন এই অনুশাসনে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোন মুখ্য শিলালেখতে অশোক ধম্ম মহামাত্রদের কথা প্রথম উল্লেখ করেন? তোমরা নিশ্চয়ই জানো যে এই ধম্ম মহামাত্র, এই যে পদটা বা এই শ্রেণীর কর্মচারীদের অশোকের সময় নিয়োগ করা হয়েছিল। তো ওনার কোন মুখ্য শিলালেখতে এদের কথা প্রথম উল্লেখ করা হয়েছে? দ্বিতীয় মুখ্য শিলালেখ, তৃতীয় মুখ্য শিলালেখ, চতুর্থ মুখ্য শিলালেখ, পঞ্চম মুখ্য শিলালেখ। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, পঞ্চম মুখ্য শিলালেখ। নেক্সট কোশ্চেন দেখো, এলাহাবাদ স্তম্ভলেখে অশোকের কোন রানীর উল্লেখ আছে? খুব ইম্পর্টেন্ট। অপশানগুলো দেখো, অসন্ধিমিত্রা, মহাদেবী, কারুবাকি, তিস্যরক্ষা। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, কারুবাকি। এই স্তম্ভলেখকে, মানে এলাহাবাদের এই যে স্তম্ভলেখ, এটাকে কুইন্স এডিক্টও বলা হয়ে থাকে। কারণ একমাত্র এই এলাহাবাদের স্তম্ভলেখতেই অশোকের এই যে রানী, তার দ্বিতীয় স্ত্রী কারুবাকির কথা বলা হয়েছে। আর কোথাও কোনো শিলালেখ, স্তম্ভলেখ বা গুহালেখ কোথাতেও কিন্তু অশোকের কোনো রানীর উল্লেখ নেই। তাহলে কি প্রসঙ্গেই উল্লেখ? যে অশোকের দ্বিতীয় স্ত্রী কারুবাকি আম্রবাটিকা, বাগিচা, দানগৃহ দানের উল্লেখ আছে। মানে উনি যে কিছু জিনিস দান করছেন এই উল্লেখ আছে এই এলাহাবাদ স্তম্ভলেখতে। তাই এটাকে কুইন্স এডিক্টও বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন দেখো, অশোকের শিলালেখতে একমাত্র তার কোন পুত্রের উল্লেখ আছে? অপশানগুলো দেখো, তিবর, মহেন্দ্র, কুণাল, জলৌকা। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, তিবর। এলাহাবাদের যে কুইন্স এডিক্ট একটু আগেই আমরা যার সম্পর্কে জানলাম, এই কুইন্স এডিক্টেই কারুবাকির পুত্র হিসেবে তিবরের কথা বলা হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, বুদ্ধের স্মৃতি বিজড়িত স্থান পরিভ্রমণ কি নামে পরিচিত? তাহলে অপশানগুলো দেখো, বিহার যাত্রা, ধম্মযাত্রা, ভেরি ঘোষ, পুণ্যযাত্রা। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, ধম্মযাত্রা। নেক্সট কোশ্চেন দেখো, অশোকের রুম্মিন্দেই স্তম্ভলেখ বুদ্ধদেব সম্পর্কিত যে বিষয়ের প্রতীক? অপশানগুলো দেখো, জন্ম, নির্বাণ লাভ, প্রথম ধর্মপ্রচার, মৃত্যু। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, জন্ম। তাহলে এই রুম্মিন্দেই স্তম্ভলেখের অবস্থানটা কোথায়? এটি হচ্ছে নেপালে অবস্থিত। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, অশোকের শাসনকালে বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? অপশানগুলো দেখো, রাজগৃহ, পাটলিপুত্র, শ্রাবস্তি, বৈশালী। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, পাটলিপুত্র। এটি ছিল তৃতীয় বৌদ্ধ সম্মেলন, হয়েছিল আনুমানিক খ্রিস্টপূর্ব 250 অব্দে। এই সম্মেলনে সভাপতিত্ব কে করেছিলেন? মঙ্খলিপুত্র তিস্য। এবং এই সম্মেলনেই ত্রিপিটকের যে শেষ পিটক, অভিধম্ম পিটক, তা সংকলিত হয়। নেক্সট কোশ্চেন দেখো,
অশোকের ধর্মমত প্রচারে মহারক্ষিত কোথায় গিয়েছিলেন? অপশানগুলো দেখো, শ্রীলঙ্কা, গ্রিস বা যবন, মিশর, ম্যাসিডোনিয়া। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, গ্রিস বা যবন। এখানে আরেকটু তোমরা দেখে নাও। দেখো, ধর্মপ্রচারক মহারক্ষিত গিয়েছিলেন গ্রিক বা যবন দেশে, মধ্যন্তিক গিয়েছিলেন কাশ্মীর ও গান্ধারে, মজ্জিম গিয়েছিলেন হিমালয়ের পার্বত্য দেশ এবং নেপালে, ধর্মরক্ষিত গিয়েছিলেন সীমান্তবর্তী রাজ্যে, মহাধর্মরক্ষিতকে পাঠানো হয়েছিল মহারাষ্ট্রে, শোন ও উত্তর উনি সুবর্ণভূমি, যেটাকে বলা হচ্ছে যে ব্রহ্মদেশ বা দক্ষিণ পূর্ব এশিয়া, আর মহেন্দ্র ও সংঘমিত্রা গিয়েছিলেন শ্রীলঙ্কাতে। তাহলে যেগুলো আমি রেড মার্ক করেছি এগুলোকে তোমরা একটু বেশি ইম্পর্টেন্স দিয়ে দেখো। নেক্সট কোশ্চেন দেখো, অশোক কাকে বরাবর পাহাড়ের লোমশ ঋষি গুহা, যেটা গয়ার কাছে অবস্থিত, সেটা দান করেছিলেন? আজীবিক সন্ন্যাসীদের, জৈন সন্ন্যাসীদের, ব্রাহ্মণদের, শ্রীলঙ্কার বৌদ্ধ সন্ন্যাসীদের? তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে আজীবিক সন্ন্যাসীদের। তাহলে একবার দেখে নাও এই গুহাটা ছবিতে। এই হচ্ছে বরাবর পাহাড়ে লোমশ ঋষি গুহা। এই গুহা উনি আজীবিক সন্ন্যাসীদের উদ্দেশ্যে দান করেছিলেন। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন বৌদ্ধ স্তূপটি অশোকের দ্বারা ইট দিয়ে নির্মিত হয়েছিল? অপশানগুলো দেখো, সাঁচি স্তূপ, ভারহুত স্তূপ, অমরাবতী স্তূপ, নালন্দা স্তূপ। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে সাঁচি স্তূপ। তো সাঁচি স্তূপ সম্পর্কে আমরা আরেকটু দেখি। এই হচ্ছে সাঁচি স্তূপ। স্তূপটি মধ্যপ্রদেশে অবস্থিত। সম্রাট অশোক খ্রিস্টপূর্ব 3য় শতকে এটি নির্মাণ করেন। 1989 সালে স্তূপটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত হয়। মনে রাখবে যে অশোক উনি তো ইট দিয়ে নির্মাণ করেছিলেন, পরবর্তীকালের শাসকরা যারা বৌদ্ধ ধর্মকে পৃষ্ঠপোষকতা করেন তারা এই মহান স্তূপটিকে পাথরে মুড়ে দিয়েছিলেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, ভারতের মুদ্রায় ব্যবহৃত অশোক স্তম্ভটি কোথা থেকে আবিষ্কৃত হয়েছে? অপশানগুলো দেখো, সাঁচি, দিল্লি, বুদ্ধগয়া, সারনাথ। তাহলে সঠিক উত্তর হচ্ছে সারনাথ। তাহলে অশোক স্তম্ভটি একবার আমরা দেখি। এই হচ্ছে সারনাথের সেই অশোক স্তম্ভ। নেক্সট কোশ্চেন, অশোকের সারনাথ স্তম্ভে নিম্নলিখিত কোন প্রাণীগুলির উপস্থাপন করা হয়েছিল? হাতি, বাঘ, ঘোড়া, ষাঁড়, গন্ডার, সিংহ। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান সি। অপশান সিতে কি কি আছে? হাতির কথা, ঘোড়া, ষাঁড় আর সিংহ। তাহলে সারনাথের যে অশোক স্তম্ভ সেখানে কিন্তু বাঘ এবং গন্ডারের কোনো মূর্তি ছিল না। নেক্সট কোশ্চেন দেখো, অশোক স্তম্ভের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য কী ছিল? অপশানগুলো দেখো, একটি মাত্র প্রস্তরখণ্ডে তৈরি, পাথরের ওপর খোদাই করা নকশা, অসামান্য মসৃণতা, উন্নত পাথরের ব্যবহার। তো তোমরা যদি অশোক স্তম্ভ দেখো তাহলে বুঝবে যে এই যে 4টে বৈশিষ্ট্য, প্রত্যেকটা বৈশিষ্ট্যই সঠিক, কিন্তু সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য কোনটি? সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে অপশান সি, অসামান্য মসৃণতা। আর একবার আমরা সারনাথের অশোক স্তম্ভটিকে দেখি। দেখো, এই পুরো স্তম্ভটি এবং একদম নিচের বেস থেকেই অশোক স্তম্ভ যতগুলো পাওয়া গেছে সবগুলোই কিন্তু একটি মাত্র প্রস্তরখণ্ডে তৈরি। এমন না যে টুকরো টুকরো পাথর দিয়ে তৈরি হয়েছে, একটাই বড় পাথরকে এই রকম আকার দেওয়া হয়েছে। পাথরের ওপরে নানান রকমের নকশা তোমরা দেখতেই পাচ্ছ। পাথর অবশ্যই উন্নত কোয়ালিটির ছিল, কিন্তু অসামান্য মসৃণতা যেটা সবাইকে বিশেষভাবে আকৃষ্ট করে। এত চকচকে এবং মসৃণ এই ছবিতেও তোমরা হয়তো কিছুটা দেখতে পাচ্ছ যে কত বছর আগে এটা তৈরি হয়েছে, অথচ তার মসৃণতা, গ্লেজ একটুও নষ্ট হয়নি। তো এটাই ছিল অশোক স্তম্ভের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য। নেক্সট খেয়াল করো, নিম্নলিখিত অশোকের কোন স্তম্ভলেখগুলি তার প্রকৃত স্থান থেকে দিল্লিতে স্থানান্তর করা হয়েছিল? অপশানগুলো দেখো, মিরাট ও তোপরা স্তম্ভ, সাঁচি ও সারনাথ স্তম্ভ, লুম্বিনী ও রামপুরবা স্তম্ভ,
কৌশাম্বী ও লৌরীয় নন্দনগড় স্তম্ভ। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, মিরাট ও তোপরা স্তম্ভ। সুলতান ফিরোজ শাহ তুগলক এই স্তম্ভ দুটি উত্তরপ্রদেশের মিরাট এবং হরিয়ানার তোপরা থেকে দিল্লিতে নিয়ে আসেন। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, ভারত ছাড়া আর কোন দেশে অশোকের শিলালিপি পাওয়া গেছে? তাহলে অপশানগুলো দেখো, আফগানিস্তান, আফগানিস্তান ও পাকিস্তান, আফগানিস্তান, পাকিস্তান ও নেপাল, আফগানিস্তান, পাকিস্তান, নেপাল ও ভুটান। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, আফগানিস্তান, পাকিস্তান ও নেপাল। নেক্সট কোশ্চেন, অশোকের সময় সৌরাষ্ট্র প্রদেশে একজন বিদেশিকে প্রশাসক হিসেবে নিযুক্ত করা হয়েছিল, তিনি কে ছিলেন? অপশানগুলো দেখো, জাস্টিন, প্লুটার্ক, ডাইমেকস, তুষাস। এর উত্তরটা নিশ্চয়ই তোমরা গেস করে ফেলেছো, কারণ আমি অলরেডি শুরুর দিকের একটা প্রশ্নের আলোচনায় অশোকের সময় সৌরাষ্ট্র প্রদেশে কে প্রশাসক ছিলেন তার কথা বলেছি। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, তুষাস। নেক্সট কোশ্চেন দেখো, কোন ঐতিহাসিক মনে করেন ব্রাহ্মণদের অসন্তোষ মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য দায়ী ছিল? তাহলে অপশানগুলো দেখো, জি ভান্ডারকর, হেমচন্দ্র রায়চৌধুরী, হরপ্রসাদ শাস্ত্রী, রমিলা থাপার। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, হরপ্রসাদ শাস্ত্রী। নেক্সট কোশ্চেন, অশোকা অ্যান্ড দ্য ডিক্লাইন অব দ্য মৌর্যাস এই গ্রন্থটির লেখককে? অপশানগুলো দেখো, ডিডি কোশাম্বী, রমিলা থাপার, রামশরণ শর্মা, এ এল বাসাম। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, রমিলা থাপার। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন শিলালেখগুলি থেকে মৌর্য যুগে ঘটা দুর্ভিক্ষে ত্রাণ ব্যবস্থা সম্পর্কে জানা যায়? তক্ষশিলা শিলালেখ, মহাস্থানগড় শিলালেখ, লম্পক শিলালেখ, সগৌরা লেখ। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, মহাস্থানগড় শিলালেখ, সগৌরা লেখ। তাহলে আরেকটু দেখি, বাংলাদেশের বগুড়া জেলার মহাস্থানগড়ে মৌর্য যুগের একটি শিলালেখতে উল্লেখ আছে, প্রজাদের বিপদের দিনে রাজভাণ্ডার থেকে ধান ও মুদ্রা দিয়ে সাহায্য করা হয়েছিল। এছাড়া উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার সগৌরা লেখ থেকে জানা যায়, দুর্ভিক্ষের সময় প্রজারা যাতে বিপদাপন্ন না হয় সেজন্য রাজভাণ্ডারে সর্বদা খাদ্যশস্য মজুদ রাখা হতো। ওকে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। নেক্সট কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোনটি মৌর্য সাম্রাজ্যের প্রাদেশিক বিভাগ নয়? অপশানগুলো দেখো, প্রাচ্য, উত্তরাপথ, দক্ষিণাপথ, কোশল। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, কোশল। তাহলে আমরা একবার প্রাদেশিক বিভাগগুলো দেখে নিই। এই দেখো, মৌর্য সাম্রাজ্যের মোট 5টি প্রদেশ ছিল। চন্দ্রগুপ্ত মৌর্যের সময় 4টি ছিল, আর অশোক কলিঙ্গ যখন জয় করলেন তখন আর একটা প্রদেশ বেড়েছিল। তো প্রাচ্য প্রদেশের রাজধানী ছিল পাটলিপুত্র, উত্তরাপথের রাজধানী তক্ষশিলা, অবন্তীর রাজধানী হচ্ছে উজ্জয়িনী, দক্ষিণাপথের রাজধানী সুবর্ণগিরি, আর কলিঙ্গের রাজধানী তোষালি। নেক্সট কোশ্চেন, মৌর্য যুগে কোন বিভাগের শাসনকর্তা স্থানিক নামে পরিচিত ছিলেন? অপশানগুলো দেখো, প্রদেশ, জেলা, জনপদ, গ্রাম। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, জেলা। তাহলে জেলার যে শাসনকর্তা তাকে বলা হতো স্থানিক। নেক্সট কোশ্চেন, অর্থশাস্ত্রে উল্লিখিত সীতাধ্যক্ষ যে বিভাগের প্রধান ছিলেন? অপশানগুলো দেখি, কৃষিকাজ, নারী কল্যাণ, সামরিক বিভাগ, নৌবাহিনী। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, কৃষিকাজ। রাজার যে খাস জমি, সেই খাস জমির চাষবাসের তত্ত্বাবধান করতেন এই সীতাধ্যক্ষরা। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, মৌর্য যুগে সমাহর্তা কাকে বলা হতো? অপশানগুলো দেখো, প্রধান রাজস্ব সংগ্রাহক, প্রধান সেনাপতি, প্রধানমন্ত্রী, প্রধান দেহরক্ষী। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, প্রধান রাজস্ব সংগ্রাহক। নেক্সট কোশ্চেন, মৌর্য রাষ্ট্রের উদক ভাগ করটি হল? অপশানগুলো দেখো, সম্পত্তি কর,
সেচ কর, বাণিজ্য কর, ফেরি কর। তাহলে উদক ভাগ কি ধরনের কর? তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, সেচ কর। নেক্সট কোশ্চেন দেখো, মৌর্য যুগের বিশেষ সংবাদদাতা যারা যে কোনো সময় সরাসরি রাজার কাছে গিয়ে খবর সরবরাহ করতে পারতেন তাদের কি বলা হতো? অপশানগুলো দেখো, সমাহর্তা, সন্নিধাতা, প্রতিবেদক, লিপিকার। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, প্রতিবেদক। নেক্সট কোশ্চেন, মৌর্য যুগে কণ্টক শোধন বলতে বোঝায়, অপশানগুলো দেখো, রাজকোষকে, দেওয়ানি বিচারালয়কে, ফৌজদারি বিচারালয়কে, থানাকে। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, ফৌজদারি বিচারালয়কে। নেক্সট কোশ্চেন, মৌর্য যুগে সন্ধির দ্বারা মিত্রতার নীতিকে বলা হতো সাম, দান, ভেদ, দণ্ড। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, সাম। নেক্সট কোশ্চেন, মৌর্য যুগে কৃতদাস প্রথার অস্তিত্ব ছিল না, এটা কে বলেছেন? মেগাস্থিনিস, চাণক্য, অশ্বঘোষ, বিশাখ দত্ত। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, মেগাস্থিনিস। তবে কৌটিল্যের অর্থশাস্ত্রে কৃতদাসের উল্লেখ কিন্তু আছে। নেক্সট কোশ্চেন, মেগাস্থিনিস ভারতীয় সমাজকে কটি শ্রেণীতে বিভক্ত করেছেন? অপশানগুলো দেখো, 4, 5, 6, 7। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, 7টি। তাহলে একবার আমরা একটু দেখে নিই। দার্শনিক, কৃষক, শিকারী ও পশুপালক, কারিগর, সৈনিক, পরিদর্শক বা গুপ্তচর, প্রশাসক ও মন্ত্রণাদাতা, এই 7টি শ্রেণীতে উনি ভারতীয় সমাজকে বিভক্ত করেন। যদিও আমরা জানি যে তখনও পর্যন্ত ভারতীয় সমাজের যে প্রধান শ্রেণীভেদ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, তার সাথে কিন্তু মেগাস্থিনিসের এই সপ্ত জাতি তত্ত্ব এর কোনো মিল নেই। নেক্সট কোশ্চেন দেখো, মেগাস্থিনিস মৌর্য যুগে গ্রামীণ এলাকার রাজকর্মচারীদের কি বলে চিহ্নিত করেছেন? অপশানগুলো দেখো, অ্যাগ্রোনোময়, অস্ট্রিনোময়, সারমেনিস, ব্রাকমেনিস। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অ্যাগ্রোনোময়। এই অ্যাগ্রোনোময় যাদের কাজ অনেকটা রাজুকদের মতো ছিল, এরা গ্রামীণ এলাকায় রাজস্ব সংগ্রহ, সেচ খালের তদারকি, ন্যায় অন্যায় বিচার, পথঘাটের দেখভাল প্রভৃতি কাজ করতেন। এছাড়াও মেগাস্থিনিসের মতে অস্ট্রিনোময়রা ছিলেন পৌর প্রশাসনের দায়িত্বে। আর মেগাস্থিনিস দার্শনিকদের দুটি শ্রেণীতে ভাগ করেছিলেন, সারমেনিস ও ব্রাকমেনিস। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, কোন মৌর্য রাজা প্রথম রাস্তায় মাইলস্টোন বসিয়েছিলেন? অপশানগুলো দেখো, বিন্দুসার, অশোক, বৃহদ্রথ, চন্দ্রগুপ্ত মৌর্য। তাহলে এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, চন্দ্রগুপ্ত মৌর্য। নেক্সট কোশ্চেন, মৌর্য সাম্রাজ্যে প্রচলিত মুদ্রার নাম কি ছিল? অপশানগুলো দেখো, পন, তোলা, কাকিনি, মনা। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, পন। নেক্সট কোশ্চেন, মৌর্য যুগে মুদ্রা তৈরিতে প্রধানত কোন কোন ধাতু ব্যবহার করা হতো? অপশানগুলো দেখো, সোনা এবং রূপা, রূপা এবং তামা, তামা এবং ব্রোঞ্জ, সীসা এবং ব্রোঞ্জ। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, রূপা এবং তামা। একটু খেয়াল করো, এই হচ্ছে মৌর্য যুগের একটি মুদ্রা, মূলত রূপা এবং তামা দিয়ে তৈরি হতো এই মুদ্রা। মুদ্রার এক পিঠে ছাপ দেওয়া থাকতো, মানে পাঞ্চ করা থাকতো, ঠিক আছে, পাঞ্চ মার্কড মুদ্রা বলা হতো। নেক্সট কোশ্চেন, মৌর্য যুগে সরকারি ছাপযুক্ত পাঞ্চ মার্কড রৌপ্য মুদ্রাতে কি কি ছাপ সাধারণত থাকতো? অপশানগুলো দেখো, সিংহ, পাহাড়, অর্ধচন্দ্র, ময়ূর, পাহাড়, অর্ধচন্দ্র, স্তূপ, সিংহ, ময়ূর, বাঘ, ময়ূর, পাহাড়। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, ময়ূর, পাহাড়, অর্ধচন্দ্র। নেক্সট কোশ্চেন দেখো, শেষ মৌর্য সম্রাটকে হত্যা করে তার সেনাপতি ও পরামর্শদাতা মগধের সিংহাসন দখল করেন, তিনি কে ছিলেন? অপশানগুলো দেখো, পুষ্যমিত্র শুঙ্গ, অগ্নিমিত্র, কনিষ্ক, বৃহদ্রথ।
তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, পুষ্যমিত্র শুঙ্গ। শেষ মৌর্য সম্রাট বৃহদ্রথকে হত্যা করে পুষ্যমিত্র সিংহাসনে বসেন আনুমানিক খ্রিস্টপূর্ব 187 অব্দে, মতান্তরে 185 খ্রিস্টপূর্বাব্দে। তাহলে এই ছিল মৌর্য সাম্রাজ্যের ওপর বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। আশা করি এই এমসিকিউগুলো তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে অনেকটাই সহায়ক হবে। আমি চেষ্টা করেছি এই এমসিকিউ এর মাধ্যমে তোমাদের একটি দিশা দেবার, যাতে তোমরা বুঝতে পারো যে ঠিক কোন কোন এরিয়াকে কতটা গুরুত্ব দিয়ে পড়তে হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন টপিকের সাথে। বাই।